আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ। আসামিদের যথাযথ শাস্তি না হলে ব্যর্থ হবে আদালত। মন্তব্য আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে, শাস্তি হিসাবে পরিগণিত হবে। এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা। ইতিহাসের সবচেয়ে কম সময়ে ধর্ষণ ও হত্যা মামলার রায়। ন্যায়বিচার নিশ্চিতে আসামির পক্ষে আইনজীবী দেয় রাষ্ট্র। হাইকোর্টে শুরু হচ্ছে নারী ও শিশু নির্যাতন মামলা নিষ্পত্তিতে স্পেশাল বেঞ্চ। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা হবে। ক্যাম্পাস থেকে তরুণ উদ্যোক্তা তৈরিতে সিড ফান্ডিং এর ঘোষণা প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম অবস্থা। বড় অর্থ ব্যয়ের সুফল নিশ্চিতের দাবি। টাকা না থাকলে, আমার যদি ঘরে টাকা না থাকে, তাহলে তো আমি একটা ব্যবসা করতে পারবো না, কোনো কিছু করতে পারবো। প্রত্যাশা হচ্ছে সরকার একটা নতুন খাত সৃষ্টি করবে, একটা ভালো বাজেট আমরা আশা করতেছি। আমাদের যে বাজেট আছে, বাজেটটা যেন কৃষি বান্ধব বাজেট হয়। সংসদীয় দলের কাছে কার্যক্রম তুলে ধরলেন 7 মন্ত্রী। বিদ্যুতের দাম বাড়েনি 66% মানুষের। স্কুলে মানহীন টিফিন সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। 75 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে 1 টাকা, 1 টাকা 20 পয়সা, তারপর 1 টাকা 40 পয়সা, এরকম করে দাম বাড়িয়েছে। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আন্দোলন স্বাধীনতা সংগ্রামের গতিপথ নির্ধারণ করেছিল। এই থেকেই আমরা কিন্তু স্বাধিকারের প্রশ্নটা চলে আসলো, আর স্বাধিকার থেকে আমরা 71-এ স্বাধীনতার দুয়ারে উপনীত। লেবাননের যুদ্ধবিরতি উপেক্ষা করে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। নিহত কমপক্ষে 10 জন, রয়েছেন 3 সেনা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সুনামগঞ্জের রাতের আধারে পুশিন ঠেকাতে তৎপর ছিল বিজিবি। অনুপ্রবেশ রুখতে করা হয় মাইকিং। স্থানীয়দের এ বিষয়ে সতর্ক করা হয়। টর্চ, লাঠি হাতে বিজিবির সাথে ছিলেন স্থানীয়রাও। এর আগে গতকাল বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে 6টি আউটপোস্ট থেকে প্রায় 100 জনকে সরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। স্থানীয়রা জানান, ঈদের পর থেকে বিভিন্ন সীমান্তের উপারে মানুষের চলাচল বেড়েছে। জড়ো হতে দেখা যাওয়ায় বিজিবিকে খবর দেওয়া হয়। অনেক জায়গায় অনুপ্রবেশের চেষ্টা করা হলে তা রুখে দেয় বাংলাদেশ বর্ডার গার্ড। এর মধ্যে বান্দরবান সীমান্ত দিয়ে মিয়ানমারের 47 জন অনুপ্রবেশের খবর পেয়ে তাদের আবার ফেরত পাঠিয়েছে বিজিবি। রাজধানীর প্রগতি সরণি, এই পথে চলে না এমন কোনো যানবাহন নেই। দিনরাত উল্টো পথেও চলে গাড়ি, রিকশা, ভ্যান। রাস্তার উপর দোকানপাট সহ সব মিলিয়ে সারাক্ষণ লেগে থাকে যানজট। এই পথে ঢাকা ঘুরে ঘন্টায় 6 কিলোমিটার গতিতে 20 মিনিটের পথ পেরোতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। বাড্ডা, ভাটারা, নদ্দা সহ আশেপাশের এলাকা থেকে প্রগতি সরণিতে যোগ হওয়া রাস্তাগুলোর অবস্থা আরও বেশি। সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাড়ি ফিরছে নগরবাসী। স্থানীয় গুলিস্তানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন জাহাঙ্গীর হোসেন। থাকেন খিলক্ষেত এলাকায়। অফিস শেষে বিকেল 4টায় বাসার উদ্দেশ্যে যাত্রা। গুলিস্তান থেকে প্রগতি সরণি হয়ে যাবেন খিলক্ষেত। মালিবাগ, বাড্ডা হয়ে প্রগতি সরণি পার হতেই চলে যায় 2.5 ঘন্টা। জাহাঙ্গীর যখন খিলক্ষেত পৌঁছলেন ঘড়ির কাঁটায় তখন 6:45। 2 থেকে 2.5 ঘন্টা নামার পর, 2.5 ঘন্টা পর যাওয়ার পর নামার পরে শরীর আসলে অনেক ক্লান্তি। দাঁড়ায় আসতে হচ্ছে, বাসে সিট পাওয়া যায় না। গুলিস্তান থেকে খিলক্ষেতের দূরত্ব 17 কিলোমিটার। শুধু প্রগতি সরণি পথটা পার হতেই যানবাহনের গতি ঘন্টায় 6 কিলোমিটারের বেশি নয়। বাসায় যেতে লেট হওয়ার কারণে পড়ালেখা একটু সমস্যা হয়। প্রতিদিন যে ভার্সিটিতে যাইতে লেট হয়ে যায়, এখন আমি বাসায় যেতে পারি না ভার্সিটি থেকে। রিক্সা বেশি, এরপরে হচ্ছে আপনার যে সাইডে দেখেন অনেক দোকান বসছে। এই বাড্ডা রোডে যত যানজট আছে, অন্য রোডে এত কোনো। গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ এই রাস্তা। রামপুরা, বাড্ডা ও ভাটারা হয়ে কুড়িল পর্যন্ত এসেছে সড়কটি। এই রাস্তায় কেন লেগে থাকে যানজট? উত্তরটা অব্যবস্থাপনা। পুরো রাস্তা জুড়েই 2 পাশেই উল্টো পথে চলা। আমরা যাই, যেটুকু যাই ওইটুকু অন্যায়। সিটি কর্পোরেশন কি আপনার পারমিশন দিছে উল্টা যেতে? এই কথা বলছে আপনার উল্টা যেতে? সবাই নিয়ম। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তুলে বাসগুলো, পেছনে দাঁড়িয়ে থাকে শত শত যান। এই পথে চলে না আসলে এমন কোনো যান।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার আলোচিত রায় আজ। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন রায়ের জন্য এই দিন ধার্য করেন। দেশের ইতিহাসে প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শেষ হয় 4 দিনে। আলোচিত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 16 জন। বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন করে বলেন, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর। অন্যদিকে আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। 19 মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে 8 বছর বয়সী রামিসা আক্তারের শিরোচ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। মামলার এজাহার অনুযায়ী সোহেল রানা শিশুটিকে কৌশলে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে এবং পরে গলা কেটে হত্যা করে। আজ বিকেলের মধ্যে শোকজ নোটিশের জবাব না দিলে 8 দিন হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসায় এই কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইন অনুযায়ী শোকজ করা হয়েছে 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষকে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তাদের দায় প্রমাণিত হয় কেন প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে না তার জবাব দিতেই রোববার পর্যন্ত সময় দেওয়া হয়। এর আগে তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায় পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। গত 27 মে মগবাজারের 8 দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মারা যায় 6 নবজাতক। ওনারা একটা প্রেস কনফারেন্স করেছেন এটাকে বেআইনি বলে। আমরা সম্পূর্ণরূপে আইনিভাবে আইনের ব্যাখ্যা দেখে, আমাদের হাসপাতাল স্থাপনের বিধি দেখে, আইন দেখে আমরা পর্যবেক্ষণ করে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আইনানুগভাবে আমরা অগ্রসর হচ্ছি। আগামীকাল বিকেলে আমরা নোটিশ পেলে আমরা তার পরবর্তী কার্যক্রমে এগোতে আমরা বদ্ধপরিকর। অসহনীয় মূল্যস্ফীতিতে নাকাল সাধারণ মানুষ, জীবনযাত্রার ব্যয় বাড়ছে প্রতিদিন। নতুন কর্মসংস্থান তৈরিতে নেই সুখবর। আসছে বাজেটে কি মিলবে স্বস্তির বার্তা? শিক্ষার্থী থেকে চাকরিজীবী, ব্যবসায়ী থেকে প্রান্তিক কৃষক, সবারই চাওয়া বাজেটের অর্থ ব্যবহার হোক সুষ্ঠুভাবে। বড় অর্থ ব্যয়ের সুফল নিশ্চিত করবে সরকার। দুমুঠো খাবার জোগাড়ের নাম সংগ্রাম। সীমিত আয়ের মানুষের প্রত্যাশা বেশি নয়, চাওয়া চাল ডালের হিসাব কিছুটা সহজ হোক। সরকার জিনিসপত্রের দাম কমায় রাখলে তো আমরা দিনমজুরি মানুষ খায়া চলেরা শান্তি পাবো। এই তো প্রতিটি মানুষের যাপিত জীবন অনেকটাই নির্ভর করে বাজেটের উপর। সরকার জনগণের পকেট থেকে ক টাকা নিবে আর জনগণের উন্নয়নে ক টাকা ব্যয় করবে তার বার্ষিক পরিকল্পনাই মূলত বাজেট। তাই বাজেট ঘিরে সমাজের সব স্তরের মানুষের প্রত্যাশা থাকে অনেক। 2025 সাল শেষে সয়াবিন তেল কিনতাম 180 টাকা, এখন তো 210 টাকা সয়াবিন তেল কিনতে হয়। সাবান কিনতে 50 টাকা 5টা সাবানে বেড়ে গেছে। সব জিনিসের দাম বাড়ছে। এই সরকারের জন্য এটা একটা অনুদান, আমার জিনিসের দাম কম থাকে। আমার পকেটে টাকা থাকে তাহলে আমি খরচ করতে পারি, আমি পরিকল্পনা করতে পারি। আর যদি পকেট